আচ্ছা, মৃত্যু মানে কি শুধুই জীবনের শেষ হওয়া বোঝায়, বা শরীরের শেষ হওয়া? আসলে জীবন শেষ হতে মৃত্যু লাগে না। একটা জীবনে একটা চরিত্রের সমস্ত চাওয়া পাওয়া যখন ফুরিয়ে আসে, ভালোবাসার জিনিস না পাওয়া, কাছের মানুষগুলো ছেড়ে চলে যাওয়া, তখন আর কোনো কিছু হারানোর থাকে না। সেই চরিত্র মানসিক দিক থেকে এমনিই মরে যায়। পড়ে থাকে একটা রক্ত মাংসে গড়া দেহখান। পারলে কখনো খেয়াল করে দেখবেন, শহরের ব্যস্ত মানুষের ভিড়ে আজও হেঁটে চলে শত শত জীবন্ত লাশ, যারা আদতে আর বেঁচে নেই। আজ এইরকম একটি জীবন্ত লাশের কাহিনী জানতে শুনতে থাকুন আরিফ ইসলাম গায়েনের লেখা কাহিনী মৃত্যুকে ভালোবেসে। শুরু হচ্ছে মৃত্যুকে ভালোবেসে। একটা ভাঙা পরিত্যক্ত পোড়া বাড়ি, শহর মানুষজন থেকে বহু দূরে, এক নির্জন গভীর জঙ্গলে। এই প্রাচীন জীর্ণ বাড়িতেই যেন সুখেরা ঘোরাঘুরি করে ভাঙা দেওয়ালে ইটের ফাঁকে ফাঁকে। হাওয়ারা এসে একরকম তার চোখে মুখে আলগা আঙুল বুলিয়ে দিয়ে যায়। দিন শেষে একটা ক্লান্ত শরীরের বিছানা খুঁজে পাওয়ার মতো শান্তি। এই পোড়া বাড়ির ওপর ছাদে দিন শেষের ক্লান্তি মেখে পড়ে রয়েছে শুভ। জঙ্গলের উঁচু মাথাওয়ালা গাছগুলোর জন্য তারা ভরা রাতেও ছাদ ঘিরে রয়েছে গলা অবধি খুটখুটে অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরে কোথা থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার হাতে রয়েছে একটা কঠিন ধারালো অস্ত্র। ওটা মেঝেতে ঘষতে ঘষতে সে এগিয়ে আসছে শুভর দিকে। তার শরীরের সমস্ত অঙ্গ অবশ হয়ে গেছে, চেয়েও নিজেকে এক ফোঁটা নড়াতে পারে না ওখান থেকে। নিশ্চল শরীরে কেবল একটি প্রশ্ন বারবার এসে তার শ্বাস আটকেছে। চোখের সামনে যা ঘটছে তা কি আদেও বাস্তব? মুহূর্তে সেই ছায়ামূর্তি আরও কাছে এসে পড়ে। মুখ থেকে কোনো কথা বেরিয়ে আসার আগেই ভারী ধারালো জিনিসটা ওর বুকের মধ্যে কোপ বসে। কোরবানি বা বলি দেওয়ার পশুর মতো ছটফট করতে থাকে সে। বুকের ক্ষত থেকে অঝরে নেমে আসে রক্ত। ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে আসে। লোকটা যেন তখনও শান্তি পায় না। হাঁটু গেড়ে বসে চোখে চোখ রাখে। তারপর ধারালো বস্তুটার মাথাটা আরো ঠেলে ঢুকিয়ে দেয় তার বুকের মধ্যে। ধরফড়িয়ে উঠে বসে শুভ। ঘুম ভেঙে দেখে সে বিছানায় বসে। মোবাইল ফোনের স্ক্রিনে টাইম ভেসে ওঠে 8:30। ওই ভয়ঙ্কর স্বপ্নের মতো বুকের মধ্যে এখনো যেন হৃস্পন্দন পিটে চলেছে। বিছানা ছেড়ে উঠে পড়ে। আজ অফিসে যেতেই হবে। বাদিকে টেবিলে রাখা দুটো খোলা চিঠি। কাল সন্ধ্যায় এসেছে দুটোই। এক, অফিসের কাজ থেকে ছেটে দেওয়ার নোটিশনামা। 2, মা লিখেছেন বাড়ির জমির ওপর যে হোম লোন বাবা নিয়েছিলেন তা পরিশোধ করার আগেই তো বাবা বহু বছর হলো ছেড়ে চলে গেছেন। ফলত পরিবার সহ এই হোম লোনের দায়িত্বটাও এসে পড়ে তার ঘাড়ে। বারে বারে নাকি ব্যাংকের লোকেরা তাগিদা দিয়ে যায় ঋণ শোধ করার ব্যাপারে। শীঘ্রই টাকা লাগবে জানিয়েই মূলত চিঠিটা লেখা। তাই তার আর বুঝতে বাকি থাকে না যে আজ শুধু চাকরি ধরে রাখার চেষ্টায় নয়, পারলে কিছু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে ফিরতে হবে তাকে। শহরের বাকি বিল্ডিংগুলোকে খানিক নিচু ফেলে মাথা চাড়া দিয়ে উঠেছে দি টর্নেডো বিল্ডিং। এটা হলো বর্তমান সময়ের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সাইক্লোন, মানে হেড অফিস। এর প্রতিটা ফ্লোরে রয়েছে
ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভ আর্টিস্ট টিমের ডিপার্টমেন্ট। তারই মধ্যে 13 তলার অ্যাপার্টমেন্টে রয়েছে লেখালেখির মস্ত বড় টিম। বিল্ডিংটির উচ্চতা এবং মানুষের চিন্তাভাবনা এখন এতটাই উপরে যে এর সামনে এসে দাঁড়ালে নিচের ফুটপাতে কারোর চোখ যায় না। সমাজ আধুনিক হলেও এই ফুটপাত কিন্তু নরকের থেকে কোনো অংশে কম না। কারোর কিছু যায় আসে না তাতে। বাগানের সুন্দর প্রজাপতি ছেড়ে নরকের কীটের দিকে কারিবা নজর পড়ে। সেই সব কীট পতঙ্গের ভিড় পাশ কাটিয়ে ফুটপাতে এসে দাঁড়িয়েছে শুভ। একটা আধ খোলা চিঠি তার হাতে। কিছুক্ষণ আগে জুতোর ওপর লেগে যাওয়া নোংরাটা রুমাল দিয়ে পরিষ্কার করতে করতে টর্নেডো বিল্ডিংয়ে তাকায়, যেন আকাশ ছুঁয়েছে। তবে এই 13 নম্বর বিল্ডিংটাতে আর বোধহয় বেশি দিন কাজ করতে পারবে না সে। হাতের চিঠিটা সেই কাজ বিচ্ছেদের ছোট্ট একটি নোটিশ। লিফট থেকে নেমে সোজা চলে যায় রাইটার্স টিমের এই চটির কাছে। কাচের দরজাটা আলগা খুলে মুখ বাড়ায়। স্যার, আসতে পারি? নিশ্চয়ই মিস্টার বোস, সুব্রত বোস। হ্যাঁ, সুব্রত বোস। কি খবর এখানে? লেটারটা পেয়েছেন? না স্যার, লেটার তো পেয়েছি, কিন্তু এভাবে হঠাৎ জব থেকে বের করে দেওয়ার মানে কি? না, আমার কোনো ভুল হয়ে থাকলে বা স্ক্রিপ্ট পেতে আপনাদের দেরি হলে একবার ইনফর্ম অন্তত। নো মোর ইনফর্ম। দেখো মিস্টার বোস, তোমার লেখার ধরন অনুযায়ী যতদূর টর্নেডো কোম্পানি মনে হয় এই কাজের জন্য তুমি পারফেক্ট না। আপনি বলতে চাইছেন আমার লেখা আজকাল বাজারে চলছে না? ওয়েল ইয়েস, তাই তো দেখা যাচ্ছে। কিবোর্ডে কিছু টাইপ করে স্ক্রিনটা ঘুরিয়ে দিল শুভর দিকে। সেখানে ফুটে উঠেছে পাশাপাশি দুটো স্তম্ভ। দেখো, এই প্রথম স্তম্ভটি। আগের মাসগুলোর তুলনায় এই 3 মাস তোমার লেখা গল্পের ওয়েব সিরিজ মানুষের 30% কম ওয়াচ করেছে, অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম। এতে আমার কি দোষ? 3 দিনের মধ্যে 4টা এপিসোড নিখুঁতভাবে লেখা সম্ভব না। আপনি আমাকে একটা সপ্তাহ দিন, মানে 7টা দিন সময় দিন। আমি শিওর নেক্সট সিজন ওয়াচ টাইম ডবল ইনক্রিজ করে দেব। কত যেন বলছেন? 30%। আমি কথা দিচ্ছি 60% ইনক্রিজ করব। শুধু এতটুকু সময় দিন একবার। ওটাই তো নেই মিস্টার বোস, সময়টাই তো নেই। সময় কি তোমার মহাবাড়ির পাকা পেয়ারা? হাত বাড়ালেই পেয়ে যাবে। এনিওয়ে, আমি কিন্তু এখনো কথা শেষ করিনি। ওই দ্বিতীয় স্তম্ভটা দেখো, ওটা আমাদের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টর্নি দ্বারা লেখা কাহিনীর ওয়েব সিরিজ। তোমার লেখার থেকেও দ্বিগুণ বেশি মার্কেটিং করছে, অথচ মাত্র 7 মিনিটের মধ্যে একটা গোটা সিজন লিখেছে, তাও আবার সাইকোলজিক্যাল থিমের উপর। এবার তুমি বলো, এই আধুনিক যুগে আমি 7টা দিন অপেক্ষা করব পেয়ারা পাকার জন্য, নাকি 7 মিনিটে কাজটা মিটিয়ে নেব? দেখুন মিস্টার হালদার, আপনি যদি একবার আমাকে সুযোগটা দেন তাহলে। নো ওয়ে। তুমি এই সোজা কথাটা বুঝছো না কেন? সময়ের সাথে সাথে নিজের পেশার বিবর্তন না করলে অন্য কেউ এসে পা দিয়ে চেপে বেরিয়ে যাবে, ঠিক এই নরকের কীটের মতো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান মিস্টার হালদার। জ্বলন্ত সিগারটা ঠোঁটে চেপে জানালার পাশে আসেন। যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেই জানালা থেকে রাস্তার ফুটপাতটি একরকম ঝাপসা চোখে পড়ে। নরকের কীট কথাটা শুনে শুভর একটা কথা মনে পড়ে যায়। এখানে আসার ঠিক আগে ওই ফুটপাতে একটা লোককে সে পেটে লাথি মেরে এসেছে। না মানে ওই লাথি না, ব্যাপারটা হলো রোগা লিকলিকে একটা চেহারার পুরুষ তার পায়ে লুটিয়ে পড়েছিল আজ। মরণাপন্ন অবস্থায় পা ধরে ভিক্ষা চাইছিল খাবার জন্য সামান্য কিছু অর্থ। শুভ এতকাল কাঙালভাবে মরতে শুনেছে। তাছাড়া কাহিনীর প্লট তৈরি করতে বহুবার ব্যবহার করেছে এই ভয়াবহ মৃত্যু।
কিন্তু কখনো সে নিজের চোখের সামনে ঘটতে দেখেনি। বাস্তবে ঘটা আর গল্প কাহিনীতে দেখা সম্পূর্ণ আলাদা। প্রথমটা খানিক ভেবাচাকা খেয়ে যায়, এমনিতেই দিন ভালো যাচ্ছে না। সারা দিন নিজের রোজগারের একমাত্র উপায় বাঁচানোর ঝামেলা, এইদিকে দিন শেষে সংসারের চাপ, মাথার ভেতর সব চিন্তা ভাবনারা কেমন যেন এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর কি যেন হলো, হঠাৎ বলে ওঠে, ধুত, ছাড়ুন তো মশাই, যত সব নাটক। এই রে, ইস, দিল জুতোটা নোংরা করে। জুতোর ওপর লেগে যাওয়া নোংরাটা রুমাল দিয়ে পরিষ্কার করতে করতে টর্নেডো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। পিছন থেকে সেই মৃতপ্রায় লোকটা অভিশাপ দেয় তাকে। ঈশ্বর, ও জীবনে এত কষ্ট পাক যেন নিজের মৃত্যু ভিক্ষা চায়, আর মৃত্যু সেদিন যেন ঠিক এখনের মতো অবহেলা করে যায়। মৃত্যু ওকে যেন। সুব্রত, সুব্রত, মিস্টার বোস। টেবিলে আঘাতে শব্দে হুঁশ ফেরে তার, যেন বন্দুকের গুলির আঘাতে সম্পূর্ণ নতুন জগতে এসেছে। চেয়ে দেখে মিস্টার হালদার দাঁতে সিগার চেপে দাঁড়িয়ে। কি হচ্ছে কি? তোমার অ্যাটেনশন কোথায়? তোমার কি মনে হয় আমি ফালতু বকে চলছি? গেট লস্ট, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। মিস্টার হালদার নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, তার আবার হাই প্রেসার। এভাবে আচমকা রেগে গিয়ে পরে আবার নিজের ক্ষতি। এমনিতেই দিনে গোটা 3 সিগারে ঠোঁট পড়ায়, অবশ্য সেটা ব্লাড প্রেসারে মারাত্মক প্রভাব ফেলে। সে সিগারে একটা টান মেরে বলেন, দেখো, এতে আমাদের কিছু করার নেই। আমরা ইচ্ছে করে তো আর কারোর পেটে লাথি মারতে চাইনি। তবে শুনতে খারাপ হলেও তুমি আসতে পারো। বলেই দরজার দিকে হাত বাড়ায়, কিন্তু শুভর চোখ যায় সেই জানালার দিকে। আর এইখানেই গণ্ডগোল। সাধারণ মানুষে যদি একটা জানালা দেখে বা একটা চেয়ার আর দড়ি, তাহলে মাথায় অনেক কিছুই সুন্দর খেয়াল আসলেও আসতে পারে। আর যদি একটা ডিপ্রেশনে থাকা মানুষ জানালা কিংবা একটা চেয়ার আর দড়ি দেখে, তবে তার মাথায় শুধু একটাই খেয়াল আসে, আত্মহত্যা। মানুষের জীবনে কম বেশি অভাব কষ্ট লেগেই থাকে, শুভরও তাই। বাবা অনেক আগেই মারা গেছেন, ছোট থেকে মায়ের ছায়াতে বড় হয়েছে। মাকে সে কি মুখ দেখাবে আজ? তার লেখক হওয়ার শখের চাকরি আর নেই, লোন পরিশোধ করার মতো কোনো উপায় তার আর নেই। চিন্তার পাহাড়ে বেশ মেঘ ঘনিয়েছে, মাথার মধ্যে থাকা চিন্তা পোকাগুলো কাটাকুটি শুরু করেছে। যন্ত্রণা সামলাতে না পেরে সেই জানালার কাছে চলে আসে, গা ভাসিয়ে দেই খোলা আকাশে। বিকট শব্দে 13 তলা থেকে দেহটা পড়ে একটা গাড়ির ওপর। শরীরটা দুমড়ে ঢুকে যায় গাড়ির ছাদের ভিতর। চারিদিক বয়ে যায় লাল রঙের বন্যা। কোথা থেকে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে। হাই, আমি সুব্রত বোস। ফেরেনি এখনো হোশ? মানে ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা ব্যক্তিটা, হ্যাঁ ওটা আমি। কি ভাবছেন আমি মরে গিয়েছি? আরে না, এত সহজ। জানেন, একবার পুকুরে ডুবে মরতে চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে দম বন্ধ হয়ে এলো, ভাবলাম মরে গেছি। কিন্তু কি যে হলো শালা, হোশ ফিরতে দেখি পুকুর পাড়েতে পড়ে আছি। আর একবার বিষ খেয়ে, এ বাবা, সেই কি কেলেঙ্কারি! এত ভয়ঙ্কর বিষ খেয়েও মরলাম তো না, বদলে কি জ্বালা! উফ, সারা রাত অলিতে গলিতে দৌড়ে বেরিয়েছি। আসলে কি হয়েছে জানেন, আমি মরি আর না, মানে মরার শত চেষ্টা করলেও মরতে পারি না। যেন মৃত্যু আমাকে গ্রহণ করতেই চায় না। কেন কে জানে।
তবে এই ছাদ থেকে পড়ে মরার চেষ্টাটা হলো প্রথমবার। তারপর কিভাবে সম্ভব এটা? সিরিয়াসলি, পেশেন্টের বডি থেকে এত লিটার রক্ত বেরিয়ে গেছে, হাড় গোড় ভেঙে প্রায় ওভারল্যাপ হয়ে গেছে, আর তুমি বলছো কি না প্রাকৃতিকভাবে সব ঠিক হয়ে যাচ্ছে, তাও আবার মাত্র 3 ঘন্টার মধ্যে? ও মাই গড, ইনক্রেডিবল! পেশেন্টের রিপোর্ট হাতে নার্স ব্রাদার্সের সাথে এতক্ষণ কথা বলছিলেন ডক্টর গুপ্তা। রিপোর্টে খানিক চোখ বুলিয়ে পেশেন্টের দিকে তাকান, রীতিমতো হতবাক হয়ে দাঁড়িয়ে। তিনার জীবনে বিভিন্ন রকমের কেস স্টাডি করেছেন নিজে হাতে, কিন্তু নিজের চেম্বারের চেয়ার থেকে শুরু করে অপারেশন রুমের বেড পর্যন্ত এই রকম মিরাক্কেল কেস আগে কখনো দেখেননি। ইতিমধ্যে হোশ ফেরে শুভ। আমি আমি কোথায় আছি? কে আপনারা? আপনি আপনি আমি ডক্টর গুপ্তা, আর তুমি এই মুহূর্তে রয়েছো শহরের সবচেয়ে পুরনো হসপিটাল TRHS এর আইসিইউ এর মধ্যে। এক সেকেন্ড, কি হসপিটাল? ডক্টর গুপ্তার কথা শেষ হওয়ার আগেই সে বলে ওঠে, শিট, আমাকে এখন বাড়িতে থাকা প্রয়োজন নাকি হসপিটালে? বেড ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে শুভ। অস্থির হাতের ধাক্কায় বেডটা খানিক সরে যায়। হাতের মধ্যে গেঁথে থাকা সেলাইন পাইপ ছিঁড়ে দেয় সে। পাশে টেবিলে থাকা ফোনটা নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। আজ আমার ফ্ল্যাটে এত বছর পর মা আসছে, আমি এখানে থাকতে পারি কিভাবে? আমাকে যেতেই হবে আমাকে। আমার সাথে কি হচ্ছে ভগবান? কাউকে জানাতে হবে এটা। কাকে বলি? ফোনে একটি নম্বর ডায়াল করে। আপনি যেই নম্বরটিতে কল করেছেন সেটি এই মুহূর্তে নেটওয়ার্ক পরিসীমার বাইরে রয়েছে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, কিংবা বিপির পরে একটি ভয়েস বার্তা দিতে পারেন। হাই রেখা, আমি শুভ। কিছুক্ষণ আগে আমার সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। বুঝতে পারছি না আমার সাথে আসলে কী সব হচ্ছে। কয়েক ঘন্টা আগে আমি গল্প লিখতাম, আর এখন আমার জীবনটা একটা গল্প হতে শুরু করেছে। জানি তুমি আমাকে বিশ্বাস করো না। আমি তোমায় অনেক মিথ্যা বলেছি, কিন্তু আর না, আমার বলার মতো সব মিথ্যে শেষ। জানো, প্রবাদ বলে নাকি মেয়েরা প্রেমে পড়ে কানে শুনে আর ছেলেরা প্রেমে পড়ে চোখে দেখে। তাই হয়তো মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। কিন্তু বিশ্বাস করো, এবার আমি তোমায় সব সত্যি বলতে চাই। আমার উত্তর দিও। লাভ ইউ, বাই। ফ্ল্যাটের দরজা খুলে যায়। একটা ক্লান্ত শরীর নিয়ে শুভ ভেতরে ঢোকে। বাইরে শহরের যানবাহন আর মানুষের চেঁচামেচির থেকে অনেক দূরে নিরালা একটা জায়গায়, যেখানে সে নিজেকে একা খুঁজে পায়। অন্ধকারে ডুবে থাকা শত কষ্ট থেকে আলাদা করে নিজের অস্তিত্ব অনুভব করা যায় এমন একটা স্থানে। দেওয়ালের টিভিতে একটা খবর চলছে। আজ সকালে টর্নেডো বিল্ডিং থেকে পড়ে মরার খবর। চোখ নিচে নেমে আসে। মেঝেতে পড়ে রয়েছে এলোমেলো হয়ে অনেক কটা চিঠি। এসব ভেবে হঠাৎ মাথাটা কেমন যেন ঝিম ধরে আসে। পাশের অন্যান্য রুম থেকে বারবার ভেসে আসে সেই একই খবর। একটা অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে পড়ে শুভ। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। সকালে একটা খবরের আওয়াজে ঘুম ভাঙে তার। চেয়ে দেখেই জানালার মধ্য দিয়ে রোদ ঢুকেছে ঘরে। টিভিটা এখনো পর্যন্ত চলছে। বাঁকুড়ার মাচানতলার নির্মম নির্যাতনার পাশাপাশি উঠে এসেছে কলকাতার একটা উচাটান গরম খবর। টলিউড তারকা শুভ বোসের অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টলিউড তারকা শুভ বোসের অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শুভর অশ্লীল সঙ্গমের ভিডিও।
কে প্রকাশ্যে এইসব করে? নিশ্চয়ই কোনো জানোয়ার হবে। নেটিজেনদের মতামত। তার লেখা ওয়েব সিরিজ ট্রেন্ড করা নেটিজেনদের মুখেই এখন রয়েছে আগুনের উত্তাপ। তাহলে কি টর্নেডো বিল্ডিং থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টার সাথে রয়েছে এই ঘটনার তুমুল সংযোগ? জানতে চোখ রাখুন নিউজ বেঙ্গল টুডে। এরপর নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। আবারও ফিরে আসবো বিরতির পর। ফোন ভাইব্রেশনে কথাটা চাপা পড়ে যায়। ফোনটা রিসিভ করেছি। ভাই কি দেখছি এগুলো? এতটুকু প্রাইভেসি নেই তোর? কিভাবে এরকম একটা জিনিস তুই উইদাউট সিকিউরিটি রেখে দিস? হ্যালো? আমি আমি কথা জড়িয়ে আসে তার, যেন মুহূর্তের মধ্যে গোটা আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। ফোনটা হাত থেকে পড়ে যায়। একরকম আনমনা হয়ে চোখ চলে যায় দূরে, বহু দূরে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো? জানালা ভেঙে কিছু একটা কঠিন বস্তু ভেতরে আসে। একটা আস্ত ইট। ভাঙা জানালার মধ্য থেকে হঠাৎ লোকজনের উঁচু প্রতিবাদ সমাবেত গলা ভেসে আসে। তৎক্ষণাৎ শুভর চোখ পড়ে টিভিতে। সেখানে লাইভ দেখাচ্ছে তার ঘরের বাইরে জমে থাকা মানুষজনের হাহাকার। দৌড়ে গিয়ে শুভ ফোনটা তুলে নেয়। ভাই বিশ্বাস করো, ওটা আমি না। ভিডিওটা ফেক, এডিটেড, কোনো এআই দিয়ে বানানো। একদম একদম রিয়েলিস্টিক ডিপ ফেক। সালা আমি তো কোনোদিন। চল রাখি রাখি এখন। আবারও বেশ কয়েকটা ইট পাথর জানালা ভাঙতে শুরু করেছে। আচমকা একটা টুকরো এসে পায়ে লাগে তার। ঝরে আসে রক্ত। এত দিন ধরে তিল তিল করে জমানো সুখের জীবনকে পুড়ে ছাই হতে দেখছে চোখের সামনে। সমস্ত রাগ, ঘৃণা, অশান্তি বুকের জায়গা দখল করেছে। শুভ অস্থির হয়ে ভেবে পায় না এখন কি করা উচিত। যাই করা যাক না কেন, এখানে থাকা তার মোটেও নিরাপদ না। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, একটা মানুষ যার হঠাৎ এক সকালে ঘুম ভাঙার পর থেকে ঘটে চলেছে নানা ধরনের অশান্তি, অবিরাম ব্যর্থতা, আর বেড়ে চলেছে মানসিক বিষাদ, এছাড়া না রয়েছে শারীরিক স্বস্তি। এমতো অবস্থায় সে যেখানেই যাক না কেন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামান্য চাহিদা পূরণ হওয়া প্রায় অসম্ভব। তাছাড়া এই ফেক ভিডিও ভাইরাল হওয়ার পর আর শহরে বেরোনোর কোনো উপায় তার নেই। মানুষে চিনতে পারলে সমস্যা আছে ভীষণ। বেশ কয়েকদিন কেটে গেছে। শহর মানুষজনের কাছে এখন সে মৃত। বিল্ডিং থেকে ঝাঁপিয়ে আত্মহত্যায় প্রাণ ত্যাগ করেছেন সুব্রত বোস। শহরে এতদিন বোধহয় এইসব ঝামেলা আরও তুঙ্গে উঠেছে। কে জানে, শুভ গা আড়াল দিয়েছে ওই ঘটনার পর থেকে। একটা ভাঙা পরিত্যক্ত পোড়াবাড়িতে এসে উঠেছে সে। শহর মানুষজন থেকে বহু দূরে এক নির্জন গভীর জঙ্গলে। এই প্রাচীন জীর্ণ বাড়িতেই যেন সুখেরা ঘোরাঘুরি করে ভাঙা দেওয়ালে, ইটের ফাঁকে ফাঁকে। হাওয়ারা এসে তার চোখে মুখে একরকম আলগা আঙুল বুলিয়ে দিয়ে যায়। দিন শেষে একটা ক্লান্ত শরীরের বিছানা খুঁজে পাওয়ার মতো শান্তি। এই কদিনে রেখার থেকে কোনো উত্তর আসেনি। চার্জের অভাবে মোবাইল ফোনটাও বন্ধ হয়ে গেছে। কে জানে, হয়তোবা একটি বারের জন্য সে খোঁজ নিয়েছে তার। যতই হোক, ভালোবাসার মানুষটার মায়ার চেয়ে বন্ধুত্বের সম্পর্কের অভিমানটাই আগে ভেঙে যায়। এখান থেকে ফিরে আবার কি সেই আগের জীবনের মতো করে বাঁচার কোনো রাস্তা আদেও রয়েছে? উফ, রতন কাকা, কতবার বলেছি এই রাত বিরেতে ওভাবে বেল বাজিও না, আমার কাজে বিঘ্ন হয়। তাছাড়া আসো তো সারাদিনে একবার। এখানে আমি রয়েছি, মানুষে জানতে পারলে কত ঝামেলা হবে জানো।
ও বেটারা খুব ঢ্যামনা, সবার আগে তোমাকে কেলাবে এই কথাটা গোপন রাখার জন্য। আমাকে কি বুড়ো ভাবছো ভাইপো? ভুলে যাচ্ছ 76 সালে কার্গিল ঘটনার কথা। তোমার বাবাকে দেশের বাড়ি চন্দ্রকোনা থেকে কলকাতায় নিয়ে আসি কিভাবে। এদিকে সবাই যখন খুঁজে চলেছিল বিনয়বাবুকে শেষ করার জন্য, তখন কিন্তু আমি তোমার বাবার গায়ে এক ফোঁটা আঁচড় আসতে দিইনি। এক লাঠিতে 5টা পালোয়ান সামলেছি। কথা শেষ করার আগেই কাশি শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই গায়ের জোর এখন চলবে না কাকা। তোমার লাঠির জায়গা দখল করেছে বন্দুক, আর শরীরের যা হাল, তাতে বেশি পরিশ্রম না করে বাড়ি থাকো, নিজের পরিবারকে সময় দাও। সারাটা জীবন আমাদের জন্য অনেক করেছো, এর ঋণ হয়তো শোধ করতে পারবো না। চাপ নেই, আমার গায়ে কোনো আঁচড় আসবে না। বুকে গভীর ক্ষত নিয়ে বেঁচে আছি, তাই আর মৃত্যুকেও ভয় করি না। তোমার বাবাও ছিল সেই একই গোছের, সেই সাহস তুমি পেয়েছো। যাই হোক, কি যে কাজ করো দিন রাত এই ভাঙা বাড়িতে পড়ে কে জানে। এই 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 যে ব্যাগ নামিয়ে গেলাম, যা যা বলেছিলে মোটামুটি সবই আছে, কাল আবার আসবো। শুভর মনেই এখন হাজার চিন্তার রেখা ভিড় করেছে। ভালোবাসার জিনিসগুলো না পাওয়া, কাছের মানুষগুলোর এক এক করে ছেড়ে চলে যাওয়া, এই সব কিছু পাওয়া না পাওয়ার খেলা তাকে একটা মৃত মানুষে পরিণত করেছে। মানসিক দিক থেকে সে একরকম মৃত, পড়ে আছে কেবল একটা রক্ত মাংসে করা দেহখান। শহরে ব্যস্ত মানুষের ভিড়ে আজও হেঁটে চলে শত শত জীবন্ত লাশ, যারা আদতে আর বেঁচে নেই। শুভও তাদেরই একজন, কিন্তু এইসব মানুষেরও একটা আশা থাকে, একদিন না একদিন তারাও মরতে পারবে। স্বইচ্ছায় মৃত্যু এসে তাদেরকে এক ঢোক জলের মতো গ্রহণ করবে। একটা তৃপ্তির দীর্ঘশ্বাসে সম্পূর্ণতা পাবে একটা চরিত্র, একটা জীবনের গল্প। কিন্তু শুভর কি হবে? সে তো চাইলেও কোনোদিন মরতে পারবে না। পোড়া একতলা বাড়ির খোলা ছাদে পড়ে পড়ে এসব ভাবছিল সে। আকাশে তারাগুলো যেন সদ্য স্নান করা তরুণীর মতো ঝলমল করে উঠেছে। সেই স্নিগ্ধ আলোয় বাড়ি ঘিরে থাকা উঁচু মাথাওয়ালা গাছগুলো চোখে পড়ে। জঙ্গলের সেই উঁচু গাছগুলোর জন্য তারা ভরা রাতেও ছাদ ঘিরে রয়েছে গলা অবধি খুটখুটে অন্ধকার। হঠাৎ এসবের মাঝে কোথা থেকে একটা শব্দ ভেসে আসে। ছাদের মেঝে বরাবর ধারালো তীক্ষ্ণ কোনো কিছুর ঘর্ষণের শব্দ। শব্দটা আসছে দক্ষিণ পূর্ব কোণ থেকে। এই তারা ভরা রাতেও ছাদের ওই দিকটা ঘন অন্ধকারে ডুবে, যেন ছাদের এই প্রান্তটা জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বহু বছর ধরে। আজ সেখান থেকে কেউ বা কারা যেন মাথা উঁচিয়ে বেরিয়ে আসতে চাইছে, আর এই শব্দটা হলো তার আসার আগমন বার্তা। শব্দটা ক্রমশ সামনে এগিয়ে আসছে। দেখতে দেখতেই মুহূর্তের মধ্যেই সেখানে কটা তিনিক ছায়ামূর্তির আদল ভেসে ওঠে। তাদের মধ্যে মাঝের জনের হাতে রয়েছে একটা বড় ধারালো অস্ত্রগোছের কিছু। তাদের সকলের মুখ ঢাকা কালো হুডি জাতীয় পোশাকের সাথে। মাঝে থাকা ওই মানুষটি শুধু এগিয়ে এলো, বাকি দুজন দাঁড়িয়ে রইল সেইখানে। সামনে আসতে তাকে স্পষ্ট বোঝা গেল, কিন্তু মুখ দেখা গেল না সেই পোশাকের আড়ালে। কে কে আপনি? ভয় মাখা কণ্ঠে শুভ চেঁচিয়ে ওঠে। কোনো উত্তর আসে না। হাতের ভারী অস্ত্রটা নিচে নামিয়ে দেয়। ছাদে পড়ে থাকা
বহুকাল পুরনো একটা সিমেন্টের ঢিবির ওপর বসে পড়ে, একটা হাত হাঁটুর উপর রেখে চেয়ে থাকে দূরে জঙ্গলের দিকে, যেন যুদ্ধ শেষে ক্লান্ত সৈনিক আবারও শান্তির পথ খুঁজে চলেছে। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থেকে কথা শুরু করে। আমি মৃত্যু। মানুষ আমাকে বিভিন্ন নামে চেনে, তবে আসল সত্য হলো আমি তোমার সেই সঙ্গী যার সাথে তোমার শেষ যাত্রা অনিবার্য। তার বুঝতে এক মুহূর্ত সময় লাগে না, ইনিই হলেন যমরাজ। আমি বহু প্রাণকে মুক্তি দিয়েছি, অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে, কিন্তু কিন্তু প্রতিবার আমাকেও পরীক্ষা দিতে হয়। আর যদি পরীক্ষা ব্যর্থ হয় তাহলে? খুব কমবারই তা হয়েছে, আর যখন ব্যর্থ হয়েছি মনে হয়েছে তিল তিল করে জমানো এতদিনের পরিশ্রমে গড়া পর্বতমালা ধসে পড়েছে। তখন একটা কঠিন আঘাত পায়, একটা ক্ষতের সৃষ্টি হয়। যখন আবার সেই পর্বতের চূড়ায় সকালের সূর্য দেখতে পাবো, বুঝতে পারবো আমি পুরোপুরি ব্যর্থ না, আমার কাহিনী এখনো বাকি রয়েছে। শুভ উদাস হয়ে তাকিয়ে থাকে সেই হুডির আড়ালে থাকা অন্ধকারে। জ্যোৎস্না মাখা ছাদ কিছুক্ষণ নীরবতায় কাটে। দীর্ঘ শ্বাস ছেড়ে শুভ বলে, আগে ভাবতাম এই জীবনটা হলো একটা গিফট। ক্রিসমাসে সান্তা ক্লজ যেভাবে গিফট নিয়ে আসে, কখনো হয়তো আমাদের নিয়ে এসেছিল এই পৃথিবীতে কতকগুলো খেলনা পুতুলের মতো। আমরা আনন্দে ছিলাম, স্বাধীনভাবে প্রিয়জনদের ভালোবাসা উপভোগ করতাম। তারপর একদিন শীত ফুরিয়ে আসে আর সান্তা ক্লজের দেখা মেলে না। তারপর একদিন বুঝতে পারলাম আমরা বড় হয়ে গেছি। আমরা সবাই সবার মতো করে বাঁচতে পারি, তাতে প্রিয়জনরা থাকুক আর না থাকুক। কাছের মানুষগুলো ছেড়ে যেতে থাকে এক এক করে। তখন মনে পড়ল সেই গিফট দাতা সান্তা ক্লজের কথা। এবার বুঝতে পারলাম যে আমরা স্বাধীন ঠিকই, কিন্তু গিফট দাতা আজও আমাদেরকে পুতুল নাচের মতো আঙুলের ইশারায় দিশা দেখিয়ে পথ দেখিয়ে নিয়ে চলেছে। আমরা জীবনটা যেভাবে দেখি আসলে তা না, বরং তার থেকে অনেক বেশি সুন্দর আর অজানা অভিযান বলা যেতে পারে। সুন্দর, বিষণ্ণ সুন্দর। তুমি বলতে চাইছো জীবন যিনি দান করেছেন সেই জীবন থেকে ডোর কেটে ফেলতে, সম্পূর্ণভাবে স্বাধীন করে দিতে আকাশের পাখিদের মতো, এটাই চাও তো? হঠাৎ একটা অট্ট হাসি হেসে ওঠে শুভ। গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে তার হাসির রেশ। না, স্বাধীনতা পেতে চাইনি। আসলে মানুষ কি পেতে চায় জানেন? মানুষ আঘাত পেতে চায়, কাছের কারো থেকে বুক ভরা কষ্ট পেতে চায়। তারা চায় যেন বুকে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। তাই শুধু এমন আঘাত বেছে নেয় যেটা সারা জীবন ধরে চলতে থাকে অনন্ত দাবানল হয়ে। কারণ মানুষ নিশ্চিত একদিন না একদিন মৃত্যু এসে তাদেরকে মুক্তি দেবে সেই কঠিন যন্ত্রণা থেকে। আমি আমি মৃত্যুকে ভয় করি না। আমি চাই আমার সব কষ্ট, দুঃখ, বেদনা, বুকের সেই গভীর ক্ষত সব কিছুর থেকে মুক্তি চাই। মরে গিয়ে একরকম বাঁচতে চাই আমি, মৃত্যুকে সাদর অভ্যর্থনা জানিয়ে মৃত্যুবরণ নয়,
মৃত্যু গ্রহণ করতে চাই, মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে স্বাগত জানিয়ে, মৃত্যুকে ভালোবেসে, মৃত্যুকে ভালোবেসে, মৃত্যুকে ভালোবেসে। কাঁদতে কাঁদতে প্রায় ডেথের পায়ে লুটিয়ে পড়ে। একটা পুরুষের চোখের জল আজ পর্যন্ত সমাজ কখনো দেখেনি। কেউ তা দেখলে হয়তো পাথরও গলে ঝর্ণার জলে ভেসে যেত, কিন্তু হতভাগ্য এই চোখের জল, এই নিস্তব্ধ রাত, যা কেবলমাত্র এই প্রাচীন ছাদের মধ্যেই আবদ্ধ। আমি আমি মৃত্যু চাই, আমাকে মৃত্যু দাও, আমি মরতে চাই। কেন কেন বুঝছো না? দয়া করে আমায় মুক্তি দাও এই কষ্ট ভরা মায়াজাল থেকে। পৃথিবীর সব প্রাণীর ভাগ্যে তো মৃত্যু রয়েছে, তাহলে আমি কেন পাবো না? আমি কি পাপ করেছি হে ঈশ্বর? আমি কি পাপ করেছি? আমি কি পাপ করেছি? কাঁদতে কাঁদতে সে মেঝেতে মুখ গুঁজে পড়ে থাকে। ডেথ তার ডান হাতের তালুটা শুভর মাথায় রাখে। একটা কষ্ট, একটা দুঃখকে সম্বর্ধনা জানিয়ে। তুমি জানো না আমি কি হারিয়েছি, আমাকে কি বলি দিতে হয়েছে এই ডেথ হওয়ার জন্য। কিন্তু আজকের দিনটা আফসোস করার জন্য নয়, বরং যেই পাপের কারণে এই হাল হয়েছে তার প্রায়শ্চিত্ত করার। এতক্ষণে শুভ মুখ তুলে তাকায়। একটা অজানা আশঙ্কা তার মুখে। কি পাপ করেছি আমি? আমি রাজি সেই প্রায়শ্চিত্ত করতে, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি রাজি। কি পাপ করেছি আমি? সমাজে থাকতে গিয়ে, সমাজে বসবাস করতে গিয়ে একসময় কীট পতঙ্গদের অবহেলা করে তাদের পায়ের নিচে চাপা দিয়েছ। এতে অবশ্য সম্পূর্ণ তোমার কোনো দোষ নেই। এটা এখনকার লোকজনদের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। আজ নয়, এটা শুরু হয়েছিল সেই দিন যেদিন মানুষ মানুষকে বুঝতে ভুলে গেছে, যেদিন মানুষ পরিবেশের কথা পরোয়া করেন, যেদিন থেকে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের আত্ম অহংকার দেখিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ার মিথ্যা জীবন আজ সমাজের সত্যকে ঢেকে দিয়েছে। সমাজের ওই নিম্ন আয়ের মানুষদেরকে কীট পতঙ্গের আখ্যা দিয়েছে। তবে এটা তোমার একার দায় নয় শুভ, তুমি শুধুমাত্র একটা উদাহরণ এবং ভাগীদার এই কঠিন পাপের। পারবে কি এই পাপের প্রায়শ্চিত্ত করতে? পারবে কি সমাজের মুখে এই কঠিন সত্যকে ছুঁড়ে মারতে? তাহলে তুমি যা খুঁজে চলেছ, যা পেতে চাও, তা পেয়ে যাবে। মুক্তি। অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে শুভর মুখ থেকে। আজ ভূত চতুর্দশীর রাত। যদি তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারো, তাহলে এমনই কোনো এক ভূত চতুর্দশীর রাতে এই ছাদে আবার দেখা হবে আমাদের। সেদিন হবে তোমার মুক্তি, চিরকালের জন্য মুক্তি। কথা শেষ হতে না হতেই চোখের পলকে কোথায় যেন উধাও হয়ে যায় সেই কালো পোশাকের ব্যক্তি। মুহূর্তে আবিষ্কার করে গোটা ছাদে কেবল সে একা। এরপর শুভ ঠিক করে এর প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। এই পোড়াবাড়ির ছাদে সে পড়ে রইল রাতের পর রাত একা। শুভ শুরু থেকে নিজেকে ভালো লেখক প্রমাণ করতে চেয়েছিল।
এত বড় সমাজ বদলানোর কাজ তার দ্বারা কেবল একটা উপায়ে সম্ভব, গল্প লিখে প্রকাশ করে। সিনেমা বা সিরিয়াল ছাড়াও শুভ তার ফেসবুক পেজ থেকে অজস্র গল্প লিখে প্রকাশ করেছে আগে। প্রায় 10 লক্ষ পাঠক অ্যাক্টিভলি তাকে ফলো করত। ফলত এই কঠিন লড়াই লেখালেখি হলো তার মূল অস্ত্র। শুরু হলো তার যাত্রা। প্রায় 1 বছর কঠোর পরিশ্রমে লিখে ফেলল একটা গোটা উপন্যাস, নাম বিষণ্ণ প্রজাপতি। একসময় ট্রেন্ড হওয়া বিষণ্ণ সুন্দর নামের গানের লাইনকে বানালো টাইটেল ট্র্যাক, আপলোড করে দিল নিজের প্রোফাইলে। ফেক ভিডিও লিকড হওয়ার পর থেকে মানুষ সুব্রত বোসের খবর পাওয়ার জন্য উৎসুক হয়েছিল। দীর্ঘ 1 বছর পর হঠাৎ তার আইডি থেকে গল্প আপলোড হওয়ার ঘটনায় পুরো শহরে তোলপাড় শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যে ট্রেন্ডিংয়ে আসে সেই গল্প বিষণ্ণ প্রজাপতি। মাসখানেকের মধ্যেই ছড়িয়ে যায় সমাজের আসল সত্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে কালো প্রজাপতির স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। ধীরে ধীরে ব্যাপারটা আরও মাথাচাড়া দেয়। মানুষ যত পড়ে চলে এই উপন্যাস, তত তাদের চোখ খুলতে থাকে। সমাজের উচ্চ স্তরের মানুষরা অনেকেই চ্যারিটি করে, মোটা অ্যামাউন্টে ডোনেট করতে থাকে। বছর ঘুরতে না ঘুরতেই শহরের নরকের কীটপতঙ্গের পরিবর্তে দেখা দিয়েছে বাগান বাড়ি সহ এক ঝাঁক সুন্দর প্রজাপতিদের দল। মানে সেই সব নিরুপায় মরণাপন্ন ব্যক্তিদের জন্য একটা বড় এলাকা মিলে করা হয়েছে একটা বাগান বাড়ি, আর তারা হলো সেই বাগানের মুক্ত প্রজাপতি। সমাজের এত বড় পরিবর্তন যা কিনা আগামী 10 বছরেও সম্ভব ছিল না, তা বাস্তবে ঘটিয়ে দেখিয়েছে শুধুমাত্র একটি উপন্যাস, বিষণ্ণ প্রজাপতি। লেখক সুব্রত বোস। দেখতে দেখতে উপন্যাসটি অস্কারের জন্য নমিনি হয়ে যায়। এমনকি অস্কার অ্যাওয়ার্ড জিতেও নেয় সুব্রত বোস। কিন্তু মানুষ জানে যে সুব্রত বোস একসময় টর্নেডো বিল্ডিং থেকে ঝাঁপিয়ে আত্মহত্যায় তার প্রাণত্যাগ করে। ফলত অ্যাওয়ার্ডটি শহরের একটি বড় মিউজিয়ামে রেখে দেয় তার স্মৃতিচিহ্ন হিসেবে। এরপর কেটে গেল 9টি বছর। এতদিনে বোধহয় কোনো এক ভূত চতুর্দশীর রাতে শুভ তার মুক্তি পেয়ে গেছে নিঃসন্দেহে। আজ আরও একটি ভূত চতুর্দশীর দিন। তবে মানুষজন সেই বিখ্যাত লেখক সুব্রত বোসকে আজও ভুলেনি, বরং প্রতি বছর ভূত চতুর্দশীর দিন সেলিব্রেট করা হয় সেই ভুতুড়ে লেখকের, যে কিনা আত্মহত্যার পরেও সমাজকে সঠিক দিশা দেখিয়েছে। আজ মিউজিয়ামে প্রচুর লোকজনের ভিড়, কিন্তু মিউজিয়ামে সেই নির্দিষ্ট অ্যাওয়ার্ডটির কাছে এক মহিলা দাঁড়িয়ে, যেন এই ভিড়ের মাঝেও সে একা। সুব্রত বোসের অস্কারের দিকে তাকিয়ে কোনো এক গভীর ভাবনায় সে ডুবে। একটা ডাকে হুঁশ ফেরে তার। মা, মা, শোনো মা। পিছন ফিরে তাকায় সে। তার মেয়ে টিনা, বয়স বছর 7 হবে। মা, এটাই কি সেই লেখক শুভ? কতবার বলেছি শুভ বলিস না, সুব্রত বোস। তারপর আবারও এক গভীর চিন্তা ভরা চোখে তাকায় সেই পানে। তারপর এক শান্তির দীর্ঘ নিঃশ্বাসের সাথে ক্ষীণ কণ্ঠে বলে, ভালো থেকো শুভ। শুনছিলেন আরিফ ইসলাম গায়েনের লেখা কাহিনী মৃত্যুকে ভালোবেসে। গল্প পাঠে আমি আরিফ ও গল্পের বাকি চরিত্রে আসিফ
ফিরে আসছি আগামী আরও একটি গল্প দিয়ে। ততদিনের জন্য বাই, ভালো থাকবেন।